নিজের বডিগার্ডের উপর ক্রাশ খাওয়াও এক ধরনের আর্ট, যেটা সবাই পারে না। বাবা যখন বলেছিল আমার জন্য বডিগার্ড রাখবে আমি সোজা না বলে দেই। কিন্তু যখন আমি আমার বডিগার্ডকে প্রথমবার দেখি মনটা চেয়েছিল তাকে নিয়ে পালিয়ে যাই। কিন্তু এইটা সম্ভব না। বাবার সম্মানে দাগ লাগবে, আর এমনিতেও আমি দৌড়াতে পারি না। কারণ আমার ডান পা 3 মাস প্যারালাইজড থাকার কারণে আমি হাঁটতে পারি না ঠিকমতো, দৌড়াবো তো দূরের কথা। আমি উমায়ের বিনতে ফিরোজ, ফিরোজ আনোয়ারের বড় মেয়ে। আমার বাবা ফিরোজ আনোয়ার একজন নেতা। রাজনীতিক যেন উনার রক্তে রক্তে বসবাস করে। একদিন পুরো পরিবার মিলে ঘুরতে বের হয়েছিলাম। বাবার এক শত্রু আমাদের উপর বোমা হামলা করাই, কিন্তু বোম আমাদের গাড়িতে এসে পড়েনি, আমাদের গাড়ির সামনে বিস্ফোরণ হয়েছে। যার ফলে আমাদের গাড়ি উল্টিয়ে পড়ে। মা, বাবা, আমি আমার ছোট 2 ভাই সবাই খুব আহত হই। সেই দিন আমার পায়ে খুব জোরে আঘাত লেগেছিল, যার ফলে আমার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছিল। 3 মাস বেড রেস্টের পর আমি সুস্থ হয়ে উঠেছি। আর গত 2 দিন আগে জানতে পারলাম বাবা আমার জন্য বডিগার্ড রেখেছে। না করেও লাভ হয়নি। বাবা খুব জেদি, যদি আমার কিছু হয়ে যায়, তাই বডিগার্ড রাখলো আমার জন্য। ভালোই হয়েছে, এমন হ্যান্ডসাম বডিগার্ড যে কেউ চাইবে। আর আমি না চেয়েই পেয়ে গিয়েছি। যাক, অনেক কথা হলো, এখন কিছুক্ষণ অপেক্ষা করি। আমার বডিগার্ড আসবে আগামীকাল সকালে। আমাকে ভার্সিটি নিয়ে যাবে সে। এখন না হয় ঘুমাই, সময়টা তাড়াতাড়ি কাটবে তাহলে। ওকে, গুড নাইট। সকাল 7টার অ্যালার্ম বাজার আগেই কেউ উমায়ের রুমের দরজায় ঠকঠক করছে। এত জোরে কেউ ঠকঠক করে? ঠকঠক শব্দে উমায়ের বিরক্ত হচ্ছে। কানের উপর বালিশ চেপে ধরে আবার চোখ বন্ধ করে ফেলল। না আর সহ্য করা যায় না, ধরফরিয়ে উঠে বসল। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 7টা বাজতে আরো 5 মিনিট বাকি। উমায়ের মুখ লটকাল। আর 5টা মিনিট পর ডাকলে কি হয়? উমায়ের ধীরে ধীরে বিছানা থেকে নামল। জিনিসপত্র ধরে ধরে দরজার সামনে গিয়ে দরজা খুলল। দরজা খোলার সাথে সাথে কেউ একজন উমায়ের মুখ চেপে ধরল। উমায়ের ছটফট করছে। ওই মানুষটার পেছনে থেকে আর একজন এসে উমায়ের মুখের উপর একটা স্প্রে মারল। স্প্রেটা নাকে লাগতেই উমায়ের চোখ বন্ধ হয়ে আসল। সাথে সাথে সে সেন্সলেস হয়ে গেল। কিছুক্ষণ পর 7টার অ্যালার্ম বাজতেই উমায়ের মা নুসাইফা বেগম ঘুম থেকে উঠলেন। মেয়ে নিশ্চয়ই অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়েছে। তা কাজই এইটা। মা ঘুম থেকে না উঠালে উনি উঠেন না। মা বিছানা থেকে নেমে রুম থেকে বের হলেন। উমায়ের রুমের দিকে হাঁটা ধরলেন। কিছুটা এগিয়ে গিয়ে উনি থমকে দাঁড়ালেন। মেইন দরজা খোলা। দ্রুত হেঁটে গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। বাহিরের পরিস্থিতি দেখে চিৎকার করে উনার স্বামীকে ডাকলেন। হঠাৎ চিৎকার শুনে ফিরোজ আনোয়ার ধরফরিয়ে উঠলেন। উনার বেগমের চিৎকার শুনে তাড়াতাড়ি ঘর থেকে বের হলেন। স্বামীকে আসতে দেখে নুসাইফা বেগম দ্রুত হেঁটে উনার সামনে গেলেন। পাগলে মতো বলতে লাগলেন, ওগো, কোনো দুর্ঘটনা ঘটেছে, বাহিরের অবস্থা দেখো। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ফিরোজ আনোয়ার বললেন, তুমি শান্ত থাকো, আমি দেখছি। ফিরোজ আনোয়ার দ্রুত গিয়ে দরজার সামনে দাঁড়ালেন। উনার প্রত্যেকটা বডিগার্ড মাটিতে শুয়ে আছে।
দেখে তো মনে হচ্ছে কেউ কোনো চক্রান্ত করে সবাইকে অজ্ঞান করেছে। ফিরোজ আনোয়ার কপালে থাকা ঘাম মুছে ঘুরে উনার বেগমকে বললেন, তুমি বাচ্চাদের দেখো গিয়ে, আমি এই দিকটা সামলাচ্ছি। নুসাইফা বেগম দ্রুত উনার ছেলেদের রুমে গেলেন। উনার 12 বছরের যমজ ছেলে উসমান আর উজ্জ্বল বেখবর হয়ে ঘুমাচ্ছে। ছেলেদের দেখে দ্রুত মেয়ের রুমে গেলেন। রুমের দরজা খোলা দেখে উনার বুকের বাঁ পাশটা মোচড় দিয়ে উঠল। তাড়াতাড়ি রুমে গিয়ে লাইট অন করে দেখে মেয়ে রুমে নেই। দ্রুত বাহিরে এসে ফিরোজ আনোয়ারকে কাঁদতে কাঁদতে বললেন, মেয়ে তো রুমে নেই, ছেলেরা ঘুমাচ্ছে, কিছু একটা করো উমায়ের এর বাবা। আমার মেয়ের কিছু হয়ে গেলে? রাগী স্বরে ফিরোজ আনোয়ার বলে উঠলেন। খবরদার, এমন কথাবার্তা মুখেও আনবে না। আমার মেয়ের কিছু হবে না। আমি এখনই ওকে ফোন দিচ্ছি। ও তো সামান্য বডিগার্ড, ও কিভাবে আমাদের মেয়েকে খুঁজবে? ওকে তুমি সাধারণ বডিগার্ড মনে করছো? উহু, ওর চোখে ফাঁকি দেওয়া এত সহজ না। যে তুফানের মতো দৌড়ায়, ও হচ্ছে আহত বাঘ, ওকে ও টোকাও মারতে পারে না। আমার বিশ্বাস ও আমার মেয়েকে খুঁজে নিয়ে আসবে। অন্যদিকে গ্যারেজ, এইটা এমন এক জায়গা যেখানে গাড়ি রাখা হয়, নষ্ট ভালো সব ধরনের। কিন্তু এখন যে গ্যারেজটার কথা উল্লেখ করছি এইটা গ্যারেজ কম ভাঙা জিনিসপত্রের ফ্যাক্টরি মনে হচ্ছে। গ্যারেজটার ঠিক মাঝে একটা মস্ত বড় বক্সিং ব্যাগ ঝুলছে, যে বক্সিং ব্যাগটাতে ঘুষি মারলে হাতের হাড্ডি ফেটে যাবে। চারপাশে মোটা মোটা বড় চাকা পড়ে আছে, বড় ট্রাকের চাকা সবগুলো। গ্যারেজের ভেতর একজন পুশ আপ মারছে, প্রায় 100 বার হয়ে গিয়েছে, এখনো সে পুশ আপ মারছে। ঘেমে তার শরীর একাকার। তখনই তার মোবাইল বেজে উঠল। পুশ আপ করা বন্ধ করে মাথা ঘুরিয়ে মোবাইলের দিকে তাকাল। উঠে দাঁড়িয়ে দ্রুত হেঁটে গিয়ে মোবাইল হাতে নিল। মোবাইলের স্ক্রিনে বড় সাহেব লেখা উঠছে। রিসিভ করে কানে ধরল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কোথায় তুমি? আশেপাশেই আছি, বলুন স্যার আমার জন্য কি অর্ডার আছে? আমার মেয়েকে তারা তুলে নিয়ে গিয়েছে, তাকে যেভাবে পারো খুঁজে নিয়ে আসো। ইয়েস স্যার। ঘড়ির দিকে তাকিয়ে, এখন বাজছে 7:15। ঠিক 8:15তে ম্যাম আপনার চোখের সামনে থাকবে। ওকে, আই বিলিভ ইউ মাই বয়। থ্যাংক ইউ স্যার, অপেক্ষা করুন আর ভরসা রাখুন আমার উপর। হুম। উমায়ের জোরে জোরে চিৎকার করছে। তার হাত পা চেয়ারের সাথে বেঁধে বসিয়ে রেখেছে। অজ্ঞান হওয়ার 10 মিনিট পরই তার জ্ঞান ফিরে এসেছে। চোখ খুলেই দেখে সে একটা গাড়ি আর তার চারপাশে মানুষ রূপে কিছু ভয়ঙ্কর অমানুষ। যাদের উমায়ের চিনে খুব ভালো মতো, তাকে একটা পুরানা ফার্মহাউজে এনে চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর তার ঠিক বরাবর বসে আছে রাশেদ খান। ফিরোজ আনোয়ারের সবচেয়ে বড় শত্রু খালিদ খানের ছোট ভাই। তার ডান হাতে রয়েছে ছুরি আর বাম হাতে একটা আপেল। ছুরিটা চকচক করছে যেন এখনই ধার করিয়ে এনেছে। উমায়ের চিৎকার শুনে তার দিকে তাকাল। হঠাৎ তার চাহনি দেখে উমায়ের একটা ঢেক গিলল। রাশেদ খান হেসে বলল, বেবি গার্ল, তোমাকে তো বললাম ভয় পেও না। আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার ক্ষতি মানেই তো আমার ক্ষতি।
উমায়ের রাগী দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর মতো ফাজিল, বদমাশ, বদের হাড্ডি এমনিতেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াও, এত কনফিডেন্স! ইয়েস, আমার মধ্যে কনফিডেন্সের অভাব নেই। আই লাইক ইট, তাই তো তোমাকে এতটা পছন্দ করি। তোমাকে দেখলে আমার আমার কেমন জানি লাগে। ইচ্ছে করে তোমাকে গভীরভাবে ছুঁয়ে দেখতে। ছুঁয়ে তো দেখ, মরে যাব তবুও নিজেকে বিলিয়ে দিব না। কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। আমি কি করতে পারি তা এখনো তুমি জানো না। উমায়ের হেসে দিল। হাসতে হাসতে বলল, আর আমার বাবা কি করতে পারে তা তুই জানিস না। আরে তোমার বুড়া বাবা কি করতে পারবে আমি জানি। তোর ডায়ালগ এখন আমি বলতে চাই কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। রাশেদ খান দাঁড়িয়ে গেলেন। হাতে থাকা আপেলে একটা কামড় বসিয়ে ছুঁড়ে মারল। উমায়ের তার দিকে তাকিয়ে আছে। ভয় করছে খুব কিন্তু সময়টা ভয় পাওয়ার না। বুদ্ধি খাটাতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে। রাশেদ খান ছুরিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে উমায়ের দিকে এগিয়ে আসতে লাগলেন। উমায়ের ঢেক গিলল, বড্ড ভয় করছে তার। ভাবছে এখন কি সে মরে যাবে। রাশেদ খান উমায়ের সামনে দাঁড়িয়ে ছুরিটা উমায়ের গলার বরাবর রাখল। উমায়ের চোখ বন্ধ করে ফেলল। রাশেদ খান ছুরি উমায়ের গলায় দাবাতে যাবে তখনই রাশেদ খান ছুরি উমায়ের গলায় দাবাতে যাবে তখনই দরজা ভাঙার শব্দ আসলো। রাশেদ খান পেছনে ফিরে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে, ভালোমতো চোখ ছোট ছোট করে ভালোমতো তাকিয়ে দেখে। একটা লম্বা চওড়া ছেলে। সাদা শার্ট, শার্টের উপর কালো কোট, কালো জিন্স, কালো টাই, হাতে ঘড়ি, চোখে কালো সানগ্লাস, কনে একটা ব্লুটুথ, চুল এলোমেলো, চেহারায় ছিটে ছিটে ঘাম লেগে আছে। উমায়ের ভালোমতো ছেলেটাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে হাসল। ছেলেটা ধীর পায়ে হেঁটে এসে রাশেদ খানের বরাবর দাঁড়াল। রাশেদ খানের কপাল বেয়ে ঘাম পড়ছে। সে দ্রুত হেঁটে গিয়ে দরজার বাহিরে তাকিয়ে দেখে তার এক একটা চেলাপালা অজ্ঞান হয়ে পড়ে আছে। সবগুলার চেহারায় নীল নীল দাগ হয়ে আছে। তার মানে সবগুলো মার খেয়েছে। রাশেদ খান পেছনে ফিরে দেখে ছেলেটা উমায়ের হাত পায়ের দড়ি খুলে দিচ্ছে। দড়ি খুলে দিতেই উমায়ের তার ডান হাত ধরল। হাতে পুরো নীল রঙের দাগ হয়ে আছে, ব্যথা করছে খুব। ব্যথায় উমায়ের আতকে উঠল। ছেলেটা ভ্রু কুঁচকে রাশেদের দিকে তাকাল। তার চাহনি দেখে রাশেদ ভয় পেয়ে গেল। সে ধীরে ধীরে পিছাতে পিছাতে দৌড়ে পালাল। সেও পিছে যেতে নিল তখনই উমায়ের তার হাত ধরে ফেলল। সে পেছনে ফিরে উমায়েরকে দেখে হাঁটু গেড়ে বসে বলল, আর ইউ ওকে ম্যাম? হুম, তুমি কিভাবে জানলে আমি এইখানে? তাদের সম্পর্কে পুরো ডিটেইলস স্টাডি করেছি আমি। ক্রিমিনালদের ধরতে হলে ক্রিমিনাল মাইন্ডে ভাবতে হয়। উমায়ের হেসে বলল, না, নিজেকে ক্রিমিনাল ভেবো না। তুমি তো সেই ব্যক্তি যে দেশের জন্য কতই না স্যাক্রিফাইস করেছ। পাস্ট ম্যাম। চলুন এখন, বড় সাহেব আর বড় ম্যাডাম খুব টেনশনে আছেন। গাড়ি নিয়ে এসেছ? আমি হাঁটতে পারবো না। ইয়েস ম্যাম, চলুন। আচ্ছা, তোমার নামটা যেন কি? বুরাক শাহরিয়ার শাহ, ইয়োর বডিগার্ড। বুরাক মরে যাবে কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। লেটস গো ম্যাম।
উমায়ের মুচকি হেসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ডান পায়ে তার শক্তি খুব কম। বুরাক উমায়ের এর পায়ের দিকে তাকালো। তার ডান পা কাঁপছে। বুরাক ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল উমায়ের দিকে। হাত কাঁপছে তার, উমায়ের তার ম্যাম হয়। হাত বাড়িয়ে দেওয়াটা কি তার ঠিক হলো? এইসব ভেবে হাত সরিয়ে নিতে নিল, তখনই উমায়ের তার হাত ধরে ফেলল। বুরাকের হাত শক্ত করে ধরে উমায়ের পা বাড়াল। বুরাক শক্ত করে উমায়ের হাত ধরে ফেলল। উমায়েরকে ধরে ধীরে ধীরে হেঁটে বাহিরে নিয়ে গেল। তাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে বুরাক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। উমায়ের জানালার বাহিরে তাকিয়ে আছে। জন্মের পর থেকে তার জীবনটা এমন। কোনো না কোনো বিপদ তার পরিবারের উপর আসতেই থাকে। চোখ বন্ধ করে লম্বা একটা নিঃশ্বাস ফেলল। ফিরোজ আনোয়ার কপালে হাত দিয়ে বসে আছে। বুরাকের সাথে কথা বলার পর থেকে উনি চুপ করে সোফায় বসে আছেন। কারো সাথে কোনো কথা বলেনি। নুসাইফা বেগম দাঁড়িয়ে আছেন উনার স্বামীর পাশে। মেয়ে না আসার পর্যন্ত কারো মনে শান্তি নেই। উসমান আর উজ্জ্বল ঘুম থেকে উঠে বাহিরে আসলো। মা বাবাকে টেনশনে দেখে তারা বুঝে গিয়েছে কোনো অঘটন ঘটেছে। তারাও চুপ করে বাবার পাশে বসে রইল। চারপাশে চোখ বুলিয়ে দেখে তার বোনকে দেখা যায় না। তার মানে তার বোনের সাথেই কিছু হয়েছে। দুজন দুজনের দিকে তাকিয়ে কি যেন ইশারা করে দুহাত পেতে দোয়া করতে লাগল। মা তাদের দেখে মুচকি হেসে দুজনের মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ পর গাড়ির হর্নের শব্দ আসল। কিন্তু ফিরোজ আনোয়ার সেইভাবেই বসে আসে। মেয়ে যখন আসবে তখন না হয় রিয়েক্ট করবে। উমায়ের গাড়ি থেকে নেমে ধীরে ধীরে হেঁটে বাড়ির ভেতরে গেল। মেয়েকে দেখে মা বাবা দুজনই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বুরাক এসে সর্বপ্রথম ঘড়ির দিকে তাকাল। ঠিক 8:15 বাজে, টাইম দেখে বাঁকা হাসি দিল। ফিরোজ আনোয়ার মেয়েকে ছেড়ে বুরাকের দিকে তাকাল। বুরাক মাথা নিচু করে ধীর পায়ে হেঁটে গিয়ে ফিরোজ আনোয়ারের সামনে দাঁড়াল। ফিরোজ আনোয়ার বুরাকের মাথায় হাত রেখে বললেন, আই এম সো প্রাউড অফ ইউ মাই বয়। তুমি জানতে চেয়েছিলে একবার আমি তোমার উপর কেন এত ভরসা করি। এই কারণে ঠিক 8:15-তে আমার মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে। তোমাকে কি বলে ধন্যবাদ দিব? ধন্যবাদ না, আমাকে অর্ডার দিন। আমি আর কিভাবে আপনাদের সেবা করতে পারি তা বলুন। আমাদের না, শুধু আমাদের মেয়েটার খেয়াল রাখলেই হবে। এক কাজ করো বুরাক, বাহিরের ফার্মহাউজে তুমি শিফট হয়ে যাও। তুমি পাশে থাকলে আমার ভরসা দ্বিগুণ হবে। ওকে স্যার, আমি আজই শিফট হয়ে যাব। বুরাক ফিরোজ আনোয়ারকে পাশ কাটিয়ে উমায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, ম্যাম, আজ আপনি ভার্সিটি যাবেন? হ্যাঁ, আমার খুব ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। ফিরোজ আনোয়ার দ্রুত হেঁটে এসে উমায়েরকে বললেন, না, আজ তুই কোথাও যাবি না? রেস্ট নিয়ে আগামীকাল থেকে যাবি। উফো আব্বু, আমার এমনিতেই 3 মাসের পড়া পিছিয়ে আছে, আমি আজ থেকেই যাব। কিন্তু আমার ভীষণ টেনশন হবে। বডিগার্ড রেখেছ কেন তাহলে? ফিরোজ আনোয়ার বুরাকের দিকে তাকালেন। বুরাক সোজা হয়ে গাছের মতো দাঁড়িয়ে আছে। ছেলেটার উপর পুরা ভরসা আছে। কিন্তু হাজার হলেও বাবার মন তো তাই মানছে না। যেহেতু মেয়েটার পড়াও খুব জরুরি, তাই পারমিশন দিয়ে দিল যাওয়ার। উমায়েরকে ধরে মা তার রুমে নিয়ে গেল।
ফিরোজ আনোয়ার সোফায় বসে পড়ল। বুরাকের দিকে তাকিয়ে তাকে ডাকল। বুরাক হেঁটে গিয়ে ফিরোজ আনোয়ারের সামনে দাঁড়াল। ফিরোজ আনোয়ার একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, বুরাক, তুমি আমার মেয়েটাকে সবসময় চোখে চোখে রাখবে। তার যেন কোনো ক্ষতি না হয়। উমাইরের সেফটি আমার জন্য খুব জরুরি। আমার একটাই মেয়ে, ওর কিছু হয়ে গেলে আমিও বাঁচতে পারব না। সে আমার জান। তাকে হেফাজতে রেখো। ইয়েস স্যার। বুরাক মরে যাবে কিন্তু তার ম্যামের কোনো ক্ষতি হতে দিবে না। ফিরোজ আনোয়ার মুচকি হাসলেন। এখন উনি একটু হলেও নিশ্চিন্তে থাকতে পারবেন। ভার্সিটিতে সবাই বুরাকের দিকে হা হয়ে তাকিয়ে আছে। বেশ অস্বস্তি বোধ করছে উমাইর। সে ধীরে ধীরে হাঁটছে আর তার পেছনে বুরাক হেঁটে আসছে। সবাই কানাকানি করছে। একটু হলেও তাদের কথা শোনা যাচ্ছে। সবাই বুরাকের প্রশংসা করছে। কিন্তু যা যা বলছে তা শুনে উমাইরের রাগ উঠছে। সুন্দর মেয়ে দেখলে কিছু কিছু ছেলেরা আর সুন্দর ছেলে দেখলে কিছু কিছু মেয়েরা ফ্লার্ট করা শুরু করে দেয়। উমাইর মাথা ঘুরিয়ে এক নজর বুরাককে দেখে আবার মাথা ঘুরিয়ে ফেলল। আচ্ছা, যারা খুব ফর্সা হয় তারাই কি সুন্দর? যাদের গায়ের রং কালো তারা কি সুন্দর না? সুন্দর মানেই যে সাদা চামড়া তা না। কিছু কিছু কালো মানুষরাও খুব সুন্দর হয়, যাদের দেখলে মন জুড়িয়ে যায়। বুরাকের সৌন্দর্য কিছুটা এমনই। হালকা উজ্জ্বল শ্যাম বর্ণের একটি সুদর্শন যুবক সে। উমাইরের পছন্দ খারাপ না, গর্ব অনুভব করে একটা বিশ্বযুদ্ধ জয়ের হাসি দিয়ে এগিয়ে যাচ্ছে। কে কি ভাবছে তা এখন না ভাবাই শ্রেয়। ক্লাসের সামনে গিয়ে উমাইর দাঁড়াল। বডিগার্ডকে তো নিয়ে যেতে পারবে না? উমাইর পেছনে ফিরে দেখে বুরাক মূর্তির মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে। উমাইর জোরপূর্বক হাসি দিয়ে বলল, তোমাকে তো নিয়ে যাওয়া যাবে না ক্লাসে। স্যার বলেছেন আপনার উপর নজর রাখতে। উমাইর ভ্রু কুঁচকে বলল, আমি কি পালিয়ে যাব যে নজর রাখতে হবে আমার উপর? আপনি পালাবেন না, কিন্তু আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কেউ আমার ক্ষতি করবে না। তুমি অপেক্ষা করো। আমার ক্লাস 2 তার দিকে শেষ হবে। কিন্তু ম্যাম। ধমক দিয়ে কোনো কিন্তু না। বুরাক কিছু বলল না। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। উমাইর ঘুরে ধীরে ধীরে হেঁটে ক্লাসের ভেতর গেল। বুরাক মাথা তুলে তাকালো উমাইরের যাওয়ার পথে। চারপাশে চোখ বুলিয়ে কি যেন ভেবে চলে গেল। উমাইর ক্লাসের ভেতর গিয়ে একটা ঢেক গিলল। সবাই তার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। যেন চিড়িয়াখানা থেকে কোনো প্রাণী এসেছে। তার ক্লাসের সবথেকে অ্যাটিটিউডওয়ালা মেয়ে রুম্মান আক্তার বেঞ্চের উপর বসে লিপস্টিক পরছে। উমাইর ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। লিপস্টিক পরে রুম্মান মাথা ঘুরিয়ে উমাইরের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলল। সেই জানে এখন কি হবে। রুম্মান বেঞ্চ থেকে নেমে হেঁটে গিয়ে উমাইরের সামনে দাঁড়াল। তারপর হেসে দিয়ে বলল, এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন, দেখুন কে এসেছে। উমাইর বিনতে ফিরোজ। আমার নামটা এত সুন্দর করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ও প্লিজ, 3 মাস পর কোথা থেকে উঠে আসলে? ওহো, তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। বেঁচে গেলে?
বলেই রুম্মান ফিক করে হেসে দিল। উমায়ের হেসে আরেকটু এগিয়ে গিয়ে রুম্মানের বরাবর দাঁড়াল। রুম্মান ভ্রু নাচাল। ভ্রু নাচানোর সাথে সাথে উমায়ের ঠাস করে রুম্মানকে থাপ্পড় মেরে দিল। আশেপাশের সবাই শব্দ করে হেসে উঠল। রুম্মান উমায়ের এর দিকে মুখ লটকিয়ে বলল, দোস্ত তুই আমাকে মারলি? বেশ করেছি, এই 3 মাসে একবারও আমাকে দেখতে যাসনি তুই। সরি ইয়ার। তুই আমাকে ইয়ার দোস্ত এইসব বলা বন্ধ করে দে। এমন করিস কেন? ভালো করেছি, আমার অ্যাক্সিডেন্টের মজা উড়াচ্ছ। হি হি হি, ওটা তো জাস্ট ফান। তুই আমাকে মারলি কেন? জাস্ট ফান দোস্ত, জাস্ট ফান। রুম্মান মুখ বাঁকাল। উমায়ের হেসে রুম্মানকে জড়িয়ে ধরল। ভার্সিটির সবচেয়ে কাছে বন্ধু তার রুম্মান। এমনিতে রুম্মানের খুব অ্যাটিটিউড, ইগো যেন তার রক্তে বসবাস করে। কিন্তু উমায়ের আসার পর রুম্মান কিছুটা পরিবর্তন হয়েছে। উমায়ের আর রুম্মান গিয়ে বেঞ্চে বসল। কিছুক্ষণ পর ক্লাস টিচার আসার ঘণ্টা বাজল। তখনই কেউ একজন ক্লাসে এসে প্রবেশ করল। রুম্মান সামনের দিকে তাকিয়ে উমায়েরকে খোঁচা মেরে বলল, দোস্ত এই হ্যান্ডসামটা কি আমাদের নিউ স্যার? উমায়ের সামনে তাকিয়ে দেখে এটা তো বুরাক। কিন্তু ও ক্লাসে আসলো কেন? উমায়ের দাঁড়িয়ে এগিয়ে যেতে নিল, তখনই স্যার প্রবেশ করল ক্লাসে। উমায়ের থেমে গেল। এখন যদি স্যার বকে? স্যার পা থেকে মাথা পর্যন্ত বুরাককে দেখে বলল, তো তুমি সেই ব্যক্তি যাকে প্রিন্সিপাল স্যার ক্লাসে থাকার পারমিশন দিয়েছে? জি। পাথরের মতো দাঁড়িয়ে না থেকে গিয়ে বসো। নো, আই এম ফাইন। বসো গিয়ে, এইভাবেই মূর্তির মতো দাঁড়িয়ে থাকলে আমি ক্লাস করাবো কি করে? আমি কি আপনাকে ধরে রেখেছি? সবাই হেসে দিল বুরাকের কথা শুনে। স্যার অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। উমায়ের নখ খাচ্ছে, এই ছেলেটা তাকে ডুবাবে শিওর। স্যার আর কিছু বলল না। সবাইকে চুপ থাকতে বলে এক এক করে সবার নাম ডাকতে লাগল। উমায়ের নাম আসতেই স্যার বড় একটা হাসি দিয়ে বলল, উমায়ের। আমতা আমতা করে ইয়েস স্যার। কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। শুনেছি তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। জি স্যার। সো স্যাড, আমার অনেক দুঃখ লেগেছে। 3 মাস ছাড়া ভালো লাগেনি একদমই। উমায়ের রাগে কাঁপছে। এই বদমাশ লোকটা তাকে দেখলেই এইসব বলে। বলবে বা নাই কেন? এই 45 বছরের স্যার তো এখনো বিয়েই করেনি। সুন্দর মেয়ে দেখলেই উঠে পড়ে লাগে তাকে পটাতে। রুম্মান উমায়েরকে ইশারায় বলল বসে পড়তে। বুরাক ধীর পায়ে হেঁটে গিয়ে স্যারকে বলল, ভার্সিটিতে স্যাররা পড়াতে আসে, আলাপ করতে না। স্যার চোখে থাকা চশমাটা ঠিক করে বলল, তুমি এইসব বলার কে? আমি কে জানতে চান? আমতা আমতা করে হা হা হ্যাঁ। বুরাক পকেট থেকে পিস্তল বের করে স্যারের বেঞ্চের উপর রাখল। সবার যেন এখনই চোখ বেরিয়ে যাবে। পিস্তল দেখে স্যার ভয় পেয়ে গেল। কপাল বেয়ে উনার ঘাম ঝরছে। উমায়ের বলে উঠল,
বুরাক, বাহিরে যাও তুমি। না, তুমি আমার অর্ডার শুনবে না। আপাতত আমি বড় স্যারের অর্ডার শুনব। ভার্সিটি শেষ হওয়ার পর আপনার অর্ডার শুনব। স্যারের দিকে তাকিয়ে, তো স্যার বলুন, ক্লাস করাবেন নাকি আলাপ করবেন মেয়ের বয়সী স্টুডেন্টদের সাথে? কাকা ক্লাস করাবো। বাঁকা হাসি দিয়ে গুড বাই। কি দরকার ছিল ক্লাসে সবার সামনে পিস্তল বের করার? চিল্লিয়ে উঠল উমায়ের। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুরাক। উমায়ের রাগে কাঁপছে। ইচ্ছে করছে পিস্তলটা দিয়ে এই বডিগার্ডটাকেই মেরে ফেলতে। উমায়ের আবার বলে উঠল, আমি জানি স্যারের নজর খারাপ, কিন্তু কখনো আমার সাথে নোংরা ব্যবহার করেনি। উনি ভয় পেয়ে গিয়েছিলেন। উনার বয়স জানো? যদি হার্ট অ্যাটাক করে ফেলত, তুমি জেলে চলে যেতে। সরি ম্যাম। রাখো তোমার পাথর মার্কা সরি তোমার কাছে। সরি বলছো? মনে হচ্ছে কেউ আমার কানে পাথর ছুঁড়ে মারছে। আমি থাকতে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ও আল্লাহ, কোথায় ফাঁসালে? এই তুমি যাও তো, কিছু নিয়ে আসো, আমার ক্ষুধা পেয়েছে। বড় ম্যাম আপনার টিফিন দিয়ে দিয়েছে আর বলেছে আপনাকে খেয়ে নিতে। না, আমি বার্গার খাবো। ম্যাম ওগুলো আপনার জন্য খুব জরুরি। তুমি কি ডক্টর? না। তো যা বলছি তাই করো। গিয়ে বার্গার নিয়ে আসো। ওকে। বুরাক চলে গেল উমায়ের জন্য বার্গার আনতে। আইসক্রিম খেতে খেতে রুম্মান এসে উমায়ের পাশে বসল। এখন টিফিন টাইম দিয়েছে। রুম্মান বলল, দোস্ত, তোর বডিগার্ডটার নাম্বার দে। নেই আমার কাছে। মিথ্যে বলিস না। তোর বডিগার্ড তোর কাছে নাম্বার নেই? সত্যি বলছি। আজ থেকেই ও ডিউটি শুরু করেছে। তাহলে ওর নাম্বারটা জোগাড় করে দে প্লিজ। কেন, কি করবি? লজ্জা মাখা হাসি দিয়ে প্রেম করব। ইসোস, জীবন বরবাদ। এইভাবে বলছিস কেন? মাত্র তো দেখলি তাকে, আরও কিছুদিন যাক, তারপর বুঝবি। আমি এই কিছু ঘন্টায় বুঝে গিয়েছি। এইটা মানুষ কম, পাথর বেশি। আরে এইটা তো আরো ভালো। কারো সাহস হবে না আমাকে কিছু বলার। প্লিজ দোস্ত, নাম্বারটা এনে দে। আচ্ছা দিবনি। মুখে দিবনি বললেও উমায়ের মনে মনে ঠিকই রাগছে আর দিবে না ডিসাইড করেছে। কিছুক্ষণ পর বুরাক আসলো বার্গার নিয়ে। প্যাকেট উমায়ের দিকে এগিয়ে দিতেই উমায়ের ভ্রু কুঁচকে বলল, এত দেরি কেন? সরি ম্যাম। হুম, ইটস ওকে। বলেই উমায়ের প্যাকেটটা হাতে নিল। বুরাক সোজা হয়ে আবার দাঁড়িয়ে পড়ল। রুম্মান গালে হাত দিয়ে তাকিয়ে রইল বুরাকের দিকে। উমায়ের হালকা করে রুম্মানের গালে থাপ্পড় দিয়ে ইশারায় বলল অন্যদিকে দেখতে। রুম্মান ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে ফেলল। বার্গার বের করে উমায়ের বড় একটা হাসি দিয়ে বার্গারে কামড় বসাল। কামড় দিয়ে সে থমকে গেল। এই কি বার্গার? বার্গারের বনরুটি ফাঁকা করে তার চোখ কপালে উঠে গেল। তাড়াতাড়ি দাঁড়িয়ে হা হয়ে তাকিয়ে রইল। রুম্মান দাঁড়িয়ে বলল, কি হলো দোস্ত? বার্গার কয় ধরনের হয় রে? অনেক ধরনের, যেমন চিকেন বার্গার,
আমেরিকার বার্গার, বিফ বার্গার আরও অনেক। কেন রে? হঠাৎ এই প্রশ্ন করছিস? উমাইর বুরাকের দিকে তাকিয়ে বলল। এইটা কি মিস্টার বডিগার্ড জানতে পারি? ম্যাম আপনার জন্য ভাত শাক সবজি রেঁধে টিফিন বক্সে ভরে দিয়েছে। এইগুলো খাবার আপনার জন্য খুব জরুরি। কিন্তু আপনি খাবেন না বলেছেন, তাই আমি বার্গারের ভেতর ভাত শাক সবজি দিয়ে মিশিয়ে ভরে দিয়েছে। উমাইর এর কি করতে ইচ্ছে করছে সে নিজেও জানে না। হাতে থাকা বার্গারটা ছুঁড়ে মেরে দিল। বুরাক বলল, ফেলে লাভ নেই, আরও দুটো আছে, আপনার খেতেই হবে। তুমি আমার জীবনটা তছনছ করে দিচ্ছ। রুম্মান হেসে বলল, দোস্ত, ভাত বার্গার নতুন রেসিপি। চল দুজন মিলে লঞ্চ করি, এই রেসিপি ভালো চলবে। পুষ্টিও পাওয়া যাবে, আবার বার্গার খাওয়ার মজাও নেওয়া যাবে। দাঁতে দাঁত চেপে তুই কি চাস আমি সবার সামনে আবার তোকে আর একটা থাপ্পড় দেই? আমাকে কেন দিবি? দিল তোর বডিগার্ডকে দে। এই পাথরটাকে মারলে আমি নিজেই ব্যথা পাব। বুরাক বলল, ম্যাম, আপনি 2 মিনিট অপেক্ষা করুন, আমি বার্গারগুলো নিয়ে আসি। এই পাথর কোথাকার, খবরদার আর কিছু আনবে না। কি উল্টা পাল্টা কাজ করে। কোনো দিন জানি পাস্তাতেও ভাত মিশিয়ে দিয়ে দিবে। আপনি খেতে চাইলে নিশ্চয়ই দিব। মুখ বন্ধ রাখো আর একটা কথা বলবে না। খাবো না আমি কিছু। বুরাক চুপ করে দাঁড়িয়ে রইল। আপাতত কিছু না বলাই ভালো হবে। উমাইর রাগে ফুঁসছে। প্রথমত ক্ষুধা পেয়েছে তার, আর দ্বিতীয়ত এই বডিগার্ডের প্যারা। হ্যাঁ, সে বুরাককে প্রথম দেখায় ক্রাশ খেয়েছে, কিন্তু এমন প্যারা সহ্য করার ক্ষমতা তার নেই। টিফিন টাইম শেষ হওয়ার ঘণ্টা পড়তেই সবাই এক এক করে ক্লাসে চলে গেল। বুরাকও গেল উমাইর এর পেছনে। ভার্সিটি শেষ হওয়ার পর্যন্ত বুরাক উমাইর এর ক্লাসেই মূর্তির মতো দাঁড়িয়েছিল। ভার্সিটি শেষ করে উমাইর বাসায় আসল। বাড়ির ভেতর ঢুকে হনহন করে এগিয়ে এসে সোফায় বসল। মা অবাক, মেয়ে রেগে আছে কেন? বুরাক গাড়ি পার্ক করে এসে বাড়ির ভেতরে ঢুকল। মেয়ে এসেছে টের পেয়ে বাবা রুম থেকে বের হল। বাবাকে দেখে উমাইর চিল্লিয়ে বলল, আব্বু, বডিগার্ড কি খুব জরুরি আমার জন্য? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন কেন? কারণ তোমার বডিগার্ড আমার মানসম্মান মাটিতে মিশিয়ে দিবে। এই সব উল্টা পাল্টা কথা কেন বলছো তুমি? আমি জানি বুরাক খুব ভালো মানুষ। মানুষ ভালো এইটা আমিও জানি, কিন্তু জিজ্ঞেস করো তোমার ভালো মানুষ কি করেছে ভার্সিটি যেয়ে। ফিরোজ আনোয়ার বুরাকের দিকে তাকিয়ে বললেন, বুরাক কি হয়েছে? বড় সাহেব, ম্যামের ক্লাস টিচারের নজর তেমন একটা ভালো না। ইভটিজিং করার চেষ্টা করছিলেন উনি, তাই আমি পিস্তল বের করে উনাকে ভয় দেখিয়েছি। ফিরোজ আনোয়ার চিল্লিয়ে উঠলেন, কেন করলে তুমি এমন? উমাইর বলল, হ্যাঁ বাবা, জিজ্ঞেস করো কেন করেছে। ফিরোজ আনোয়ার দাঁতে দাঁত চেপে বললেন, তোমার দরকার ছিল তাকে গুলি করে দেওয়ার। হ্যাঁ। ওয়েট বাবা, কি বললে? উমাইর অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে আছে। বাবা দেখি বুরাককে আর এক বুদ্ধি দিচ্ছে। বুরাক বলে উঠল, বড় সাহেব আপনি অর্ডার দিল আমি তাই করতে পারি। উমাইর বলল,
এই একদম না, সামান্য কথার জন্য কারো প্রাণ নেওয়া ঠিক না। ম্যাম, আজ ইভটিজিং করেছে, কাল আরও কিছু করতে পারে। যারা ইভটিজিং করে তারাও এক ধরনের ধর্ষক। চুপ থাকো তুমি। তুমি আছো কি করার জন্য? তুমি আমাকে প্রোটেক্ট করবে। ওকে ম্যাম। ফিরোজ আনোয়ার তার মেয়ের দিকে হেঁটে এসে জড়িয়ে ধরল। বড্ড ভয় করে উনার। একটা মাত্র মেয়ে, মৃত্যুর পথ থেকে ফিরে এসেছে মেয়েটা। এখন তো মেয়ের গায়ে ফুলের টোকাও উনি সহ্য করবে না। বাবার মনের অবস্থা বুঝতে পেরে উমায়ের বলল, আব্বু, আমি তো তোমার ব্রেভ গার্ল। বিশ্বাস করো, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। সকালে যখন আমাকে তুলে নিয়ে গিয়েছিল তখনও আমি ভয় পাইনি, কারণ আমার তোমার উপর বিশ্বাস ছিল। ফিরোজ আনোয়ার মুচকি হেসে মেয়ের কপালে চুমু দিল। বুরাক মাথা নিচু করে রেখেছে, কিন্তু আর চোখে বাবা আর মেয়েকে দেখে মুচকি হাসছে। মনে পড়ে যাচ্ছে নিজের বাবার কথা। বুরাকের পরিবার চট্টগ্রাম থাকে। বুরাক একজন আর্মি ছিল। একবার শত্রুদের সাথে গোলাগুলি হওয়ায় তার বুকে গুলি লাগে। অসুস্থ থাকার কারণে তাকে সময়ের আগেই রিটায়ার করে দেওয়া হয়। সুস্থ হওয়ার পর থেকেই সে ফিরোজ আনোয়ারের বডিগার্ড হিসেবে চাকরি নেন। কিন্তু অ্যাক্সিডেন্টের পর ফিরোজ আনোয়ার উনার মেয়ের জন্য বুরাককে বডিগার্ড হিসেবে রাখেন। বুরাকের পরিবারে তার মা, বাবা, বড় ভাই, ভাবি আর ভাইয়ের 2 ছেলে মেয়ে থাকে। বুরাক একা ঢাকায় থাকে। রাতের বেলা বুরাক তার জামা কাপড়, জিনিসপত্র নিয়ে উমায়েরদের বাড়ির ফার্মহাউজে শিফট হয়ে গিয়েছে। ফার্মহাউজে একটি বর্ষর রুম, একটি বাথরুম আর রান্নাঘর। 2 জন মানুষ থাকার জন্য একদম পারফেক্ট। বুরাক লম্বা শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হল। এখন বেশ ফ্রেশ লাগছে। বুরাক হাতের দিকে তাকালো। রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে তার ত্বক কালো হয়ে যাচ্ছে। কলেজে থাকতে সে বেশ খেয়াল রাখত নিজের চেহারার যাতে অসুন্দর হয়ে না যায়। আগের কথাগুলো ভাবতেই হেসে দিল। লাগেজ এখনো আনপ্যাক করেনি। খাটের পাশ থেকে লাগেজ নিয়ে খাটে রাখল। চেইন খুলে এক এক করে তার জামা দেখতে লাগল। জামা চুস করতে সে একদম কাঁচা। কোনটা পরবে ভাবতে ভাবতেই দিন চলে যায়। একটা ট্রাউজার বের করে আগে পরে নিল। তারপর একটা একটা করে গেঞ্জি দেখছে। একটাও পছন্দ হচ্ছে না। তখনই দরজা ঠকঠক করার শব্দ আসল। টেবিলের উপর থেকে পিস্তলটা নিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে দরজা খুলল। দরজা খুলেই সে চমকে উঠল। উমায়ের হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ খালি গায়ে বুরাককে দেখে উমায়ের ঢেক গিলল। আজ প্রথমবার সে বুরাকের চোখ দেখল। বেশ সুন্দর তার চোখগুলো। বুরাক কিছুক্ষণ থতমত খেয়ে দাঁড়িয়ে থেকে দৌড়ে রুমে গিয়ে গেঞ্জি পরে নিল। টিভির সামনে তার সানগ্লাস রাখা, সেটাও পরে নিল। তারপর হেঁটে গিয়ে উমায়েরকে বলল, হ্যালো ম্যাম, দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসুন। তোমার জন্য আম্মু খাবার পাঠিয়েছে। দিন আমার কাছে। না না, তুমি ধরো না, আমি রেখে আসি। বুরাক চুপচাপ সরে দাঁড়াল। উমায়ের ধীরে ধীরে ভেতরে গিয়ে রুমে গেল। খাটের উপর সব জামা অগোছালো অবস্থায় পড়ে আছে। উমায়ের একটা লম্বা নিঃশ্বাস ফেলল। ব্যাপার না, কিছু কিছু ছেলেরা এমনই হয়।
টেবিলের উপর খাবারের ট্রেটা রেখে উমায়ের ঘুরে দাঁড়াল। বুরাক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উমায়ের ভ্রু কুঁচকে বলল, রাতের বেলা কেউ কালো রঙের সানগ্লাস পরে? আমাদের পড়তে হয়। ও প্লিজ, সালমান খানের বডিগার্ড মুভি আমিও দেখেছি। খুলো সানগ্লাস। নো ম্যাম। কি আজব মানুষ তুমি। এত সুন্দর চোখগুলো কেউ ঢেকে রাখে? আর রুমের এই অবস্থা কেন? ওই আসলে ম্যামো মানে আমি। বুঝতে পেরেছি, যাও তুমি খেয়ে নাও। আমি জামা আলমারিতে রেখে দিচ্ছি। বুরাক চিল্লিয়ে বলল। নো ম্যাম, আমি পারব। আহা, তুমি চেঁচাচ্ছ কেন? বলেছি না, যাও ডিনার করো তুমি। ম্যাম আপনি। জাস্ট শাট আপ, ইটস মাই অর্ডার। বুরাক চুপ হয়ে গেল। উমায়ের এগিয়ে গিয়ে এক এক করে বুরাকের সব জামা ভাঁজ করে আলমারিতে সুন্দর মতো গুছিয়ে রেখে দিল। পুরোটা সময় বুরাক মূর্তির মতো সেইভাবেই দাঁড়িয়েছিল। জামা সব রেখে উমায়ের বুরাকের দিকে তাকাল। এইটা কি সত্যি মানুষ নাকি রোবট? উমায়ের বুরাকের বরাবর দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে না থেকে খেয়ে নাও। আমি যাই, খাওয়া শেষ হলে ল্যান্ডলাইনে একটা কল দিয়ে বলে দিও। আমি আসবো নি এইগুলো নিতে। নো ম্যাম, আমি নিজেই যাব। আপনার আসতে হবে না। ও হ্যালো, এইটা আমারই বাড়ি। এইখানে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বাসা থেকেই সকালবেলা আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তখন তো তুমি ছিলে না। এখন তো আছো। জি ম্যাম, আছি। ওকে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, আসি। ওকে ম্যাম। উমায়ের মুচকি হেসে বেরিয়ে গেল। বুরাক দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে উমায়ের যাওয়ার পথে তাকিয়ে রইল। উমায়ের হেঁটে গিয়ে বাসায় ঢুকে পড়ল। বুরাক মুচকি হেসে ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আজানের শব্দ কানে ভেসে আসতেই উমায়ের ঘুম ভেঙে গেল। কিছুদিন ধরে নামাজ পড়া হয় না। এখন যেহেতু ঘুম ভেঙে গিয়েছে, নামাজ পড়ে নেওয়া যাক। খাট থেকে নেমে দাঁড়াল। ধীর পায়ে হেঁটে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল। নামাজ পড়ে উমায়ের খাটে বসল। এখন তো আর ঘুম আসবে না। কেন না, ভার্সিটির কিছু পড়া কমপ্লিট করে নেওয়া যাক। এর আগে একটা স্ট্রং কফি খেলে ভালো লাগবে। ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিল। বারান্দায় বসে প্রকৃতি দেখতে দেখতে কফি খাওয়া মজাই আলাদা। উমায়ের বারান্দায় এসে দোলনায় বসল। আকাশে পাখিরা কিচির মিচির শব্দ করে উড়ে বেড়াচ্ছে। তখনই হলরুম থেকে মায়ের কথা বলার শব্দ ভেসে আসল। তার মানে মাও উঠে গিয়েছেন। নুসাইফা বেগমের একটা খুবই হাস্যকর একটা অভ্যেস রয়েছে। তা হলো সকাল সকাল উঠে উনি একা একা কথা বলে আর কাজ করে। উমায়ের হাসল। তার বাসার এক একটা মানুষ কমেডিয়ান। কফি শেষ করে উমায়ের উঠে দাঁড়াল। আর একটু এগিয়ে গিয়ে রেলিং ধরে দাঁড়াল। চারপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ ফার্মহাউসের দিকে চোখ গেল। বুরাক দরজা খুলে বাহিরে বের হল। বুরাককে দেখে উমায়ের চোখ কপালে উঠে গেল। কারণ বুরাক খালি গায়ে শুধু একটা 3/4 প্যান্ট পরা। উমায়ের হাসল। বেচারা মাত্র ঘুম থেকে উঠেছে হয়তো। চোখ মুখ ফুলে আছে। উমায়ের আর এক মুহূর্ত অপেক্ষা না করে দৌড়ে রুম থেকে বের হল।
না রান্নাঘরে একা একা বকবক করে কাজ করছে। উমাইর ধীর পায়ে হেঁটে বাহিরে বের হয়ে গেল। বুরাক সুইমিং পুলের সামনে ঘুরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। বুরাক আর্মি ছিল। কেউ পেছনে থেকে ধীর পায়ে হেঁটে আসলেও সে কিছুটা বুঝতে পারে। বুরাক পেছনে ফিরে উমাইরকে দেখে সাথে সাথে সুইমিং পুলে লাফ দিয়ে দিল। উমাইর হা হয়ে গেল বুরাকের কাণ্ড দেখে। তারপর হেসে বলল, লাফ দিল কেন? বুরাক পুরো শরীর ডুবিয়ে রেখে শুধু মাথাটা বের করে বলল, গরম লাগছে ম্যাম তাই। মেন্টাল বডিগার্ড শীতকাল চলছে এখন। তাই ম্যাম? তুমি কি পাগল? উঠে আসো, ঠান্ডা লেগে যাবে। নো ম্যাম, আই এম ফাইন। এই পাথর কোথাকার বের হবে কি না? বুরাক আর একটু ডুবল। শুধু নাক আর মাথা তুলে রেখেছে। উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলে ঘুরে দাঁড়িয়ে বলল, আচ্ছা আমি তোমাকে দেখব না, বের হও, কিছু বলার আছে। আপনি বলুন ম্যাম, আমি শুনছি। মানবে না তাই না? ওকে শুনো, আমি রেডি হচ্ছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আজ তাড়াতাড়ি যাব। ওকে ম্যাম। যাচ্ছি আমি, এই শীতে আর ডুবে থাকতে হবে না, বের হও। বলেই উমাইর চলে গেল। বুরাক উমাইরের যাওয়ার অপেক্ষা করে ডুবে রইল। উমাইর বাসার ভেতর ঢুকতেই বুরাক তাড়াতাড়ি উঠে পড়ল সুইমিং পুল থেকে। ঠান্ডায় তার শরীর সত্যি জমে পাথর হয়ে যাচ্ছে। দ্রুত হেঁটে ঘরে চলে গেল। উমাইর হাসতে হাসতে হাঁটছিল। হঠাৎ মাকে দেখে থমকে দাঁড়াল। মা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উমাইর মায়ের সামনে দাঁড়িয়ে বলল, গুড মর্নিং আম্মু, কি হয়েছে? বাহিরে গিয়েছ কেন না বলে? এইভাবেই ভাঙা পানিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে মন চায় তোমার? উমাইর মুখ লটকাল। মা যখন বকা শুরু করে থামে না। কিছুক্ষণ বকার পর মা বলল, এখন সত্যি করে বলো, বাহিরে গিয়েছিলে কেন? সকালবেলার টাটকা টাটকা বাতাস খেতে। পেট ভরেছে? হ্যাঁ, একদম ফুল। মা মেয়ে মিলে হেসে উঠল। কিছুক্ষণ হেসে উমাইর বলল, আচ্ছা আম্মু, একটা প্রশ্ন করি? তুমি কবে থেকে পারমিশন নেওয়া শুরু করলে? করে ফেলো। বলছিলাম যে ওই বডিগার্ডটার মাথায় কি কোনো সমস্যা আছে? না তো, কেন? আরে শীতকালে সুইমিং পুলে ডুবকি মারছে। কিছু কিছু মানুষের শরীরে গরম বেশি। এতে মাথায় সমস্যার কি হলো? আম্মু, তুমি মানো আর না মানো, এই ছেলের মাথায় সমস্যা আছে। সুস্থ সবল মানুষটাকে কত কিছু বলছিস। আচ্ছা এইসব কথা রেখে বল, রান্নাঘরের এই অবস্থা কেন? মা, আসলে আমি মা না করে বল, দুধ পড়েছে কিভাবে? কফি রান্না করছিলাম তখনই পড়েছিল। হ্যাঁ, আর ভেবেছ আমি পরিষ্কার করে কি করব? মা তো আছেই, তাই না? আমার রান্নাঘর নষ্ট করার জন্য তুমি একাই যথেষ্ট। নো ম্যাম, থুককু ইসো, সেই বডিগার্ডটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। আই মিন নো মমো, এমন কিছুই না। একটা লম্বা নিঃশ্বাস ফেলল মা, বলল, বুঝতে পেরেছি। যাও এখন বই খাতা গুছিয়ে রাখো, ভার্সিটি যাবে না? ও শিট, আমার তো পড়ার কথা ছিল। আর পড়ে কি করবে? সময় পানির মতো গড়িয়ে যায়, আমরা বুঝিও না। 7টা বেজে যাবে খুব শীঘ্রই।
তা ঠিক বললে। আচ্ছা, আমি বই খাতা গুছিয়ে রাখি গিয়ে। যাও। উমাইর ধীরে ধীরে হেঁটে রুমে আসলো। আজকের ক্লাসের অনুযায়ী সব বই খাতা ব্যাগে ভরে নিল। মোবাইল হাতে নিয়ে রুম্মানকে কল করল। 2 বার রিং বাজার পর রিসিভ হল। রুম্মান ভারী কণ্ঠে বলল, বল। ওই ডালিম, কই তুই? বাসায়। আর তুই আমাকে ডালিম বলা বন্ধ কর প্লিজ। দোস্ত রুম্মান, অর্থ ডালিম ভুলে গেলি? ধ্যাত, তোর সাথে কথা বলাই বেকার, রাখি। রাখার আগে এইটুকু শুনে নে, আমার একটা বই তোর কাছে রয়ে গিয়েছে, মনে করে নিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, কাল রাতেই দেখে ব্যাগে রেখেছি। রাখো, এখন আমি ঘুমাবো। হারামজাদি, 7টা বাজে, উঠো এখন। তোকে বলেছে 7টা বাজতে আরো 10 মিনিট বাকি। রাখি এখন। বলেই রুম্মান কল কেটে দিল। উমাইর মোবাইলের দিকে তাকিয়ে রুম্মানের 14 গুষ্টি উদ্ধার করে মোবাইল বিছানার উপর রাখল। ক্লাস শেষ করে উমাইর আর রুম্মান ভার্সিটির মাঠে এসে বসল। বুরাক পকেটে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যেই বুরাককে দেখছে সেই হাসছে। উমাইর মাথা তুলে বুরাককে দেখে আবার রুম্মানের দিকে তাকাল। রুম্মান ফিক করে হেসে দিল। উমাইর চোখ ছোট ছোট করতেই রুম্মান মুখের উপর হাত দিয়ে দিল। তবুও হাসি থামছে না। উমাইর রুম্মানের মাথায় থাপ্পড় মেরে বলল, এতে হাসার কি আছে? দোস্ত, আঙ্কেল কি আর কোনো বডিগার্ড পায়নি? এই প্রশ্নটা আমারও মনে ঘুরপাক খাচ্ছে। বিশ্বাস কর, প্রথম দেখাতে আমিও ক্রাশ খেয়েছি। কিন্তু এখন একটা লম্বা নিঃশ্বাস ফেলে এখন ভাবছি কিভাবে পিছা ছাড়াব। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? রুম্মান হেসে উমাইরের কানে ফিসফিস করে কি যেন বলল। উমাইর খুশিতে আত্মহারা। বাই এনি চান্স আইডিয়া সাকসেস হলে এই বডিগার্ড নামক আপদ থেকে পিছা ছুটবে। রাতের বেলা উমাইর সাদা রঙের শাড়ি পরেছে। চেহারায় বেশি করে মেকআপ করে ধবধবে সাদা করে রেখেছে। ঠোঁটে লাল লিপস্টিক, কপালে লাল বড় টিপ, চোখের চারপাশ কাজল দিয়ে লেপটে রেখেছে। রুম্মান বলেছে যে মানুষগুলো উপর দিয়ে খুব শক্ত হয়, তারা ভেতর দিয়ে ততটুকুই নরম হয়। তারা যতই সাহসী হোক না কেন, কোনো না কোনো জিনিসকে নিশ্চয়ই ভয় পায়। ভূত এমন এক জিনিস যাকে কম বেশি সবাই ভয় পায়। ভূত বলতে দুনিয়াতে কিছু নেই তা জানার শর্তেও। উমাইর নিজেকে আয়নায় দেখে দাঁত বের করে হাসল। দাঁতগুলো অতিরিক্ত সুন্দর লাগছে তার। একটু অসুন্দর বানালে ভালো হয়। রমজান মাসে অনেক মানুষ কয়লা নামক কালো গুঁড়ো পাউডার দিয়ে দাঁত ব্রাশ করে। তার বাবা প্রতিদিন সেই কয়লা ব্যবহার করে। এখন বাবার রুমের বাথরুম থেকে আনবে কিভাবে উমাইর ভাবতে পারছে না। উমাইর দৌড়ে বারান্দায় গেল। ফার্মহাউসের দিকে তাকিয়ে দেখে এখনো লাইট অন, তার মানে এখনো বুরাক ঘুমায়নি। উমাইর ধীর পায়ে হেঁটে গিয়ে বাবার রুমের দরজার সামনে দাঁড়াল। ভেতর থেকে কোনো শব্দ আসছে না। ভেবে নিল বাবা মা ঘুম। উমাইর আস্তে করে দরজায় ধাক্কা মেরে দেখে দরজা খোলা। মা বাবা ঘুমানোর আগে দরজা কখনো বন্ধ করে না, কিন্তু কেন উমাইর আজ পর্যন্ত বুঝতে পারেনি। উমাইর ধীর পায়ে হেঁটে গিয়ে বাথরুমে গেল। কোয়েলার বোতল থেকে কয়লা বের করে দাঁতে ঘষে নিল। হি করে দাঁত কেলিয়ে দেখে তাকে পুরো পেতনির মতো দেখাচ্ছে। বোতলটা রেখে ধীরে ধীরে বাথরুম থেকে বের হল। মা বাবা এর দিকে তাকিয়ে দেখে দুজনই ঘুম। উমাইর মুচকি হেসে ধীরে ধীরে হেঁটে রুম থেকে বের হয়ে গেল।
এখন সে তার বডিগার্ডকে ভয় দেখাবে ভাবতেই হাসি আসছে। রুমে এসে ড্রয়ার থেকে মোবাইল, মোমবাতি আর লাইটার নিয়ে বেরিয়ে পড়ল। রুমমান থেকে আইডিয়া পাওয়ার পরই মোবাইলে বাতাসের শব্দ ডাউনলোড করে রেখেছে, যাতে পরিবেশটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। উমাইর তাড়াতাড়ি হেঁটে দিয়ে ফার্মহাউসের পেছনে আসল। এইখানে বুরাকের রুমের জানালা আছে। জানালায় ঠকঠক করে উমাইর সরে গেল। বুরাক ঠকঠক শুনে জানালা খুলে ভালোমতো চেক করে দেখে কেউ নেই। উমাইর হাসছে, বেশ মজা লাগছে তার। বুরাক জানালা বন্ধ করে ভেতরে গেল। উমাইর আবার গিয়ে জানালায় ঠকঠক করে সরে গেল। বুরাক আবারও জানালা খুলে দেখে কেউ নেই। ভ্রু কুচকালো সে, এত রাতে কে মজা করছে? উমাইর মুখ টিপে হাসছে। ভাবল এখন একটু পেতনিদের মতো হাসলে ভালো হয়। হিহি করে হাসতে যাবে তখনই পুরো এলাকার বিদ্যুৎ চলে গেল। উমাইর থমকে গেল। চারপাশ অন্ধকার, এখন পরিবেশ আরো ভয়ঙ্কর লাগছে। উমাইর নিজেই ভয় পাচ্ছে এখন। মোবাইলে বাতাসের ভয়ঙ্কর শব্দ অন করে লাইটার দিয়ে মোমবাতি জ্বালিয়ে ধীর পায়ে হেঁটে গিয়ে ফার্মহাউসের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ঠকঠক করল। প্রায় 2 বার দরজা ঠকঠক করে উমাইর দৌড়ে দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে রইল। বুরাক দরজা খুলে ধীরে ধীরে বের হল। চারপাশে চোখ বুলিয়ে দেখে কেউ নেই। উমাইর মোমবাতিটা মুখের সামনে ধরে মাঠে হাঁটতে লাগল। হঠাৎ সেদিকে বুরাকের চোখ যেতেই সে বড় বড় চোখ করে তাকাল। পকেট থেকে মোবাইল বের করে ঘড়ির টাইম দেখে বলল রাত 1:30 বাজে, এই সময় ভূতদের বের হওয়ার সময় না। তারা তো 3টার দিকে বের হয়। গাবলা লাগছে ব্যাপারটা, কথাটা বলেই বুরাক হেঁটে গেল উমাইরের দিকে, যাকে সে ভূত ভাবছে। বুরাককে আসতে দেখে উমাইর হেসে আরো দ্রুত হাঁটতে লাগল। বুরাক তাকে ধরে ফেললে খবর আছে। ভূতটাকে দৌড়াতে দেখে বুরাক থেমে গেল। ভ্রু কুচকে ভাবল ভূত কি মানুষকে ভয় পায়? বুরাক এইবার দৌড়ে গিয়ে ভূতটার সামনে দাঁড়িয়ে গেল। মোমবাতির আলোয় উমাইরের চেহারা খুব ভয়ঙ্কর লাগছে। উমাইর দাঁত বের করে হি হি করে হেসে উঠল। বুরাক ভ্রু কুঁচকে হাত আড়াআড়িভাবে ভাঁজ করে তাকিয়ে রইল। বুরাক ভয় পাচ্ছে না দেখে উমাইর মুখ লটকিয়ে বলল, ভয় পাওনি? ভয় পাবো কেন? কেন তুমি ভূত ভয় পাও না? না। কি? এই তুমি জানো আমি তোমার ঘাড় মটকিয়ে ফেলতে পারি? বুরাক চোখ ছোট ছোট করে আর একটু এগিয়ে গিয়ে উমাইরের বরাবর দাঁড়াল। বুরাকের চোখ দেখে উমাইর ভালো মতো তাকাল। বুরাক এতক্ষণ বুঝতে পারেনি, এখন বুঝতে পারল এই উমাইর। হেঁটে 2 কদম পিছিয়ে গেল। বুরাকের ব্যবহারে উমাইর অবাক হয়ে বলল, কি হলো? নো ম্যাম, কিছু না। চিনে ফেললে আমায়? জি, কিন্তু ম্যাম আপনি ভূত সেজে ঘুরছেন কেন? উমাইর ডান বাম দেখল। কি বলবে এখন? বুরাকের দিকে তাকিয়ে হেসে আমতা আমতা করে বলল, আসলে মানে আমার। বলুন ম্যাম। আমার ভার্সিটিতে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হবে, সেটারই প্র্যাকটিস করছি। বুরাক মুখ ঘুরিয়ে ফেলল। উমাইর মিথ্যে বলল তা বুঝতে পেরেছে সে। কারণ বুরাক উমাইর এর সাথে তার ক্লাসেই থাকে। সে এমন কোনো প্রতিযোগিতার কথা শুনেনি। বুরাককে চুপ থাকতে দেখে উমাইর বলল, কি হলো, কি ভাবছ? নাথিং ম্যাম, এখন গিয়ে ঘুমান, সকালে ভার্সিটি যেতে হবে। আর আপনার মেডিকেল চেকআপও আছে।
মেডিকেল চেকআপ? আমার মেডিকেল চেকআপ কিন্তু আমি জানি না কেন? বড় সাহেব তো বললেন আপনাকে ভার্সিটি শেষ হওয়ার পর হসপিটাল নিয়ে যেতে। তোমার উপর বিশ্বাস নেই। আমি আব্বুকে আগে জিজ্ঞেস করব, তারপর যাব। ওকে ম্যাম। তখনই বিদ্যুৎ চলে আসলো। উমাইর মোমবাতিতে ফু দিয়ে নিভিয়ে দিয়ে মোবাইলে বাতাসের শব্দ অন করে চলে গেল। উমাইর বাসার ভেতরে চলে যেতেই বুরাক শব্দ করে হেসে উঠল। উমাইর এত ফানি কেন বুরাক বুঝে উঠতে পারে না। সে বুঝতে পেরেছে উমাইর তাকে তাড়ানোর জন্য এমন করেছে। হাসি থামিয়ে সেও তার ঘরে চলে গেল। উমাইর তার রুমে যেতে যেতে বুরাকের 14 গুষ্টি উদ্ধার করছে। হঠাৎ উজ্জ্বল রুম থেকে বের হয়ে চোখ ঢলতে ঢলতে এগিয়ে আসতে লাগল। দূর থেকে উমাইরকে দেখে সে ভয়ে চিৎকার দিয়ে উঠল। উজ্জ্বলের চিৎকারের শব্দ শুনে সবাই ঘুম থেকে দৌড়ে আসল। বুরাকও শব্দ শুনে দৌড়ে গেল, বাড়ির সামনে গেল। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। উমাইর কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। উসমান দৌড়ে এসে উজ্জ্বলের সামনে দাঁড়িয়ে আয়াতুল কুরসি পড়তে লাগল শব্দ করে। উমাইর চোখ খুলে তার দুই ভাইকে দেখে ভ্রু কুঁচকাল। মা আর বাবাও ভয় পাথর হয়ে দাঁড়িয়ে আছে। উমাইর সবাইকে দেখে বলল, কি হলো তোমাদের? উসমান সূরা পড়া বন্ধ করে বলল, তোমাদের মতো পাজি ভূতদের কিভাবে তাড়াতে হয় আমি ভালো মতো জানি। চলে যাও, না হলে আয়াতুল কুরসি পড়ে তোমাকে জ্বালিয়ে ফেলব। ওহে আমার বোকা ভাই, আমি তোর বোন। উজ্জ্বল কেঁদে দিয়ে বলল। উসমান, আপুকে কাবু করে ফেলেছে পেতনিটায়। উসমান বলল, আমাদের বোনকে ছেড়ে দাও, না হলে তোমার খবর আছে। আর তুমি ব্রাশ করো না কেন? উমাইর একটা লম্বা নিঃশ্বাস ফেলল। মা বাবা এর দিকে তাকিয়ে বলল, আব্বু আম্মু আমি উমাইর। যেমন খুশি তেমন সাজতেন গিয়েছিলাম, বাকিটা বায়োলজি হয়ে গিয়েছে। মা ফুপাতে ফুপাতে বলল, ওগো ভূত বলতে কিছু নেই, এইটা ভুল। আমাদের মেয়েকে দেখো কি হয়ে গেল। আম্মু কি বলছো এই সব? বাবা বলল, দেখো তুমি যা চাবে তা পাবে, আমাদের মেয়েকে ছেড়ে দাও। আব্বু তুমিও? উসমান আর উজ্জ্বল ধীরে ধীরে হেঁটে গিয়ে উমাইরকে পেছনে ধরল। উমাইর ঘাড় ঘুরিয়ে তার দুই ভাইকে দেখে দাঁত বের করে হাসল। তার বেশ মজা লাগছে সবাইকে ভয় দেখাতে। যাক, ভালোই হলো বুরাককে ভয় দেখাতে পারল না, কিন্তু মা বাবা আর ভাইরা তো ভয় পেল। উমাইরের হাসি দেখে উসমান আর উজ্জ্বল নাক চেপে ধরল। উমাইর সাথে সাথে দাঁত বন্ধ করে ফেলল। তখনই জানালা ভেঙে বুরাক ভেতরে আসল। জানালা ভাঙার শব্দে সবাই আরো ভয় পেয়ে গেল। বুরাক দৌড়ে তাদের সামনে আসল। সবাই তো ঠিক আছে? উসমান আর উজ্জ্বল বুরাককে দেখে বলল, বডিগার্ড ভাইয়া, এই ভূতটাকে মেরে তাড়িয়ে দাও প্লিজ। ছোট স্যাররা ছাড়ুন ম্যামকে, উনার মধ্যে কোনো ভূত নেই। ম্যাম মেকআপ করেছে। মা চিল্লিয়ে বলল, মেকআপ? তাও রাত করে? উসমান আর উজ্জ্বল উমাইরকে ছেড়ে দিল। উজ্জ্বল বলল, কি? তুমি মেকআপ করেছ রাত করে? ভূত সেজে ঘুরছ? আমি শুশু করতে যেতে চেয়েছিলাম, তোমার জন্য পারলাম না। উসমান বলল, আর আমাদের ঘুমও নষ্ট হলো তোমার জন্য। উমাইর কিছু বলতে যাবে তখনই মা এসে উমাইরের কান মোচড় দিয়ে ধরল। উমাইর কান ধরে ফালাচ্ছে আর বলছে ছেড়ে দিতে। বাবা বলল, থাক, ছেড়ে দাও মেয়েকে,
তুমি এত রাত করে কি শুরু করেছ উমায়ের? আব্বু আসলে আমি মজা করতে চেয়েছিলাম। রাত করে তোমার মাথায় শয়তানি বুদ্ধি ঘুরে শুধু? সরি আব্বু। রাখো তোমার সরি আর যাও গিয়ে গোসল করে ঘুমাও। আর একবার এমন কিছু দেখে নেই। বুরাক বলল। বড় সাহেব আপনি শান্ত থাকুন। হঠাৎ শব্দ শুনে আমি তাড়াহুড়ো করে আসতে গিয়ে জানালা ভেঙে ফেললাম। ভালো একটা সুযোগ পেল উমায়ের। হিন্দিতে বলে না মুখে পে চৌকা, এখন সে সেইটাই মারার চেষ্টা করবে। উমায়ের হনহন করে বুরাকের সামনে গিয়ে বলল, তোমার সাহস তো কম না আমার বাড়ির জিনিসপত্রের ক্ষতি করলে। এই বাড়ির ছোট থেকে ছোট জিনিস আমার বাবার কষ্টের কামাই। আর তুমি এত বড় ক্ষতি করলে? এখনই বেরিয়ে যাও। আমার এমন বডিগার্ড দরকার নেই। মাথা নিচু করে সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। জাস্ট শাট আপ, গেট আউট, এখনই চলে যাও। বাবা বলল, হ্যাঁ যাও, এখনই যাও। দেখলে আব্বুও বলেছে যেতে। যাও বলছি। বুরাককে না, তোমাকে বলেছি। যাও রুমে। আব্বু আমি। যাও বলেছি। উমায়ের রাগী দৃষ্টিতে বুরাকের দিকে তাকাল। উমায়ের এর চাহনি দেখে বুরাক মাথা নিচু করে ফেলল। উমায়ের ভেঙচি কেটে হনহন করে রুমে এসে পড়ল। আলমারি থেকে জামা বের করে বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নিয়ে বের হল। এত প্ল্যান করে লাভটা কি হল? উমায়ের বারান্দায় গিয়ে দাঁড়াল। ফার্মহাউসের দিকে তাকিয়ে বলল, মিস্টার পাথর, তোমার জন্য আমি কতগুলো বকা শুনলাম। সেদিন নিশ্চয়ই আসবে যেদিন আব্বু তোমাকে ইচ্ছেমতো বকবে, দেখে নিও। চলবে।